আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। কিছু আন্তর্জাতিক মহল জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু শক্তি চায় না নির্বাচন হোক। বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তরের বৈঠকে উঠে আসে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্ক নীতির প্রভাব এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়। সে সময় আসন্ন জাতীয় নির্বাচনে যাতে সঠিক সময়ে আয়োজন করতে না পারে তার জন্য পরাজিত শক্তি বিদেশি সহায়তায় বিপুল পরিমাণে অর্থ ঢালছেন বলে অভিযোগ তোলেন ডক্টর ইউনূস। পতিত সরকারের সুবিধাভোগীরা দেশের ভেতরে ও বাইরে সুসংগঠিত দাবি করে জানান, এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এসব তথ্য। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচিতে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন গুতেরেস। তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে জাতিসংঘের অব্যাহত অঙ্গীকারের কথাও তুলে ধরেন। রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে, ক্যাম্পে আছে, তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছে। এদিকে সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ পুরোপুরি মিথ্যা। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই, তবু ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম। জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। এর আগে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, বিদ্যুৎ পরিষেবা নিশ্চিতের প্রচেষ্টা থাকলেও অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, বিদেশি প্রতিষ্ঠানের উপর অন্যায্য করের বোঝা বিদেশি বিনিয়োগে বড় বাধা। এছাড়া দুর্নীতির কারণেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মেধা সম্পদ এবং শ্রম অধিকার ইস্যুতে আইন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সরকার মেধা সম্পদ সংরক্ষণে যথেষ্ট সম্পদ বরাদ্দ করছে না বলে মন্তব্য করা হয়। গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে যা দৃশ্যমান। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা পিআরের নামে স্থায়ী অস্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্র উত্তরণের পরীক্ষা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে।
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এদিন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ সহ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেন। হবে সন্ধি পূজা। আজকের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এই বছর কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে দুপুর 1টায়। মহা অষ্টমীর বিষয়ে জানাতে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আজ তো দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ দিন, কুমারী পূজার কি কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ফারিয়া, আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আজ জানেন যে পবিত্র দুর্গাপূজার যে শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে তার অন্যতম দিন হচ্ছে মহা অষ্টমী। কারণ আজকের দিনটি একটু বেশি ব্যতিক্রমী, কারণ আজকের দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবং এই কুমারী পূজার আয়োজন শুরু হয় সকাল 11টা থেকে। কুমারী পূজা শুরু হয় এবং কুমারীকে কিছুক্ষণ আগে অঞ্জলি দিয়ে এখান থেকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং কুমারী সকলকে আশীর্বাদ করেছেন এবং কুমারী দেবী সকলকে আশীর্বাদ করেছেন এবং তিনি সকলকে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, শাস্ত্রমতে এই যে 1 বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, 2 সরস্বতী, 3 ত্রিধামূর্তি, এরকম ঠিক আপনার 15-16 বছর পর্যন্ত নানা নামে অভিহিত করা হয় এবং 1 থেকে 16 বছরের মধ্যেই একজন কুমারীকে উচ্চবংশী একজন ব্রাহ্মণ, সুলক্ষণা বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। এবং এই শ্রী রামকৃষ্ণের আশ্রমে যে আজকে যে পূজার আয়োজন করা হয়েছে, এখানে শুদ্ধাত্মা কুমারীকে ভগবতীর রূপেই আসলে দেখা গেছে। খুব সুন্দর ছোট্ট একটি প্রতিমা মনে হচ্ছিল বসেছিল এখানে, এতক্ষণ পূজা চলেছে এবং এই আশ্রমের মাঠেই কুমারী পূজার আয়োজন হয় বলে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা ভিড় জমিয়েছেন এখানে। এবং এই আয়োজন এখন ইতিমধ্যে পূজার, যেহেতু বললাম যে পূজা ইতিমধ্যে শেষ এবং এখন এখানে প্রসাদ বিতরণ চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি, 1901 সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মাঠে কুমারী পূজার মাধ্যমে এই পূজার প্রচলন শুরু করেন এবং তখন থেকে কিন্তু প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এই পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই যে আজকের যে মহা অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করা হয়, এটি মূলত আসলে নারী শক্তি বা নারীদের যে একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে মাতৃশক্তি রয়েছে, সব কিছুর ঊর্ধ্বে যে মাতৃশক্তি রয়েছে, সেই মাতৃশক্তিকে প্রকাশ করার জন্যই কিন্তু এই কুমারী পূজার আয়োজন করা হয়। এবং এই কুমারী পূজার আজকে শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ আশ্রমের চত্বরে যে পরিমাণ ভক্তবৃন্দের সমাগম হয়েছে, এটি আসলে উল্লেখযোগ্য হারে ভক্তবৃন্দের সমাগম হয়েছে এবং সবাই ছোট্ট কুমারী দেবীকে শ্রদ্ধা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রামকৃষ্ণ আশ্রম থেকে সর্বশেষ। ফারিয়া। শাকিলা, আপনাকে ধন্যবাদ। কুমারী পূজার আনুষ্ঠানিকতার বিষয় জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কুমারী পূজার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, গোটা বরিশাল জুড়ে কিন্তু সনাতনী যারা ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু পূজার উৎসবে মেতে উঠেছে গোটা বরিশাল জুড়ে এবং সকাল থেকে রাত অবধি পর্যন্ত এই তাদের উৎসব চলছে। আমরা তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, বরিশাল জেলায় কিন্তু এবছর 644টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে একযোগে। একটু এখন আমি রয়েছি বরিশাল যে শহরের রাধা গোবিন্দ নিবাস এই পূজা মন্দিরে। তারা এখানে যিনি পুরোহিত রয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে 12টায় তাদের লগ্ন শুরু হয়েছে এবং অঞ্জলির মধ্য অষ্টমী পূজা, সেই অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছে কিছুক্ষণ আগেই এবং 108টি যে পদ্ম ফুল সেইটির মাধ্যমেই তারা অঞ্জলির দিয়েই কিন্তু এখানে মূলত এই পূজার আনুষ্ঠানিকতা শুরু করে। এছাড়া বরিশালের বিভিন্ন মন্দিরে কিন্তু এই যে
কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং ভক্তদের প্রচুর পরিমাণে আনাগোনা রয়েছে এবং সেই ভক্তদের পদচারণায় গোটা মন্দির এলাকা কিন্তু এখন একদম জমে উঠেছে এবং তারা কিন্তু এখানে যে পুরোহিত রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের যে পুরোহিত তিনি কিন্তু বিভিন্ন মঞ্চের মাধ্যমে এখানে অঞ্জলি দিচ্ছে এবং যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা প্রসাদ দিতে আসছে, কেউ প্রার্থনা করছে তাদের আগামী দিনের জন্য। আমরা কথা বলেছিলাম একাধিক ভক্ত রয়েছেন, তারা বলছেন যে আসলে দেশের শান্তি শৃঙ্খলা এবং নিজেদের সুখে থাকার জন্য সার্বিকভাবে যেভাবে দোয়া করা যায়, তাদের প্রার্থনা করা যায়, সেই প্রার্থনা আসলে তারা করেছেন এখানে। আর আইন শৃঙ্খলার বিষয়ে একটু আপনাকে বলে রাখি যে গোটা পূজা মণ্ডপগুলো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা কর্ডন করে রেখেছে সব এলাকাগুলোতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল জেলা পুলিশ, র্যাব, আপনি জানবেন যে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু মাঠে রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছে, শক্ত একটি অবস্থান, এবং আনসারের যারা সদস্য তারা কিন্তু দীর্ঘদিন যাবত গিয়ে এখানে অবস্থান নিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুতরাং এবং সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলভাবে এখন পর্যন্ত পূজা মণ্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দশমীর বিসর্জনের মধ্যে থেকেই এই দুর্গোৎসব শেষ হবে এমনটি আমাদেরকে জানিয়েছে আয়োজক কমিটি। তো এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার মূল তদন্ত কর্মকর্তা আইও মোহাম্মদ আলমগীরের তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে রোববার ও সোমবারও সাক্ষ্য দেন তিনি। তবে তার সাক্ষ্য গ্রহণ আজ শেষ হতে পারে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সকালে এই মামলার গ্রেপ্তার ৬ আসামি ও শেখ হাসিনার মামলায় আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ কার্যত অচল। আজও খাগড়াছড়ি শহর, শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট খোলেনি, তবে শহরে সীমিত ইজি বাইক চলাচল করছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকেই বের হচ্ছে না। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল আছে ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি টহলে আছে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। মালিকপক্ষ বাস ধর্মঘট প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়ায় রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট অব্যাহত রেখেছে শ্রমিকরা। সোমবার বিকেল ৪টা থেকে বাস বন্ধ রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। এর আগে গতকাল দুপুর ২টায় বাস চলাচল করার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। এছাড়াও রাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় বসে বিক্ষোভ করে শ্রমিকরা জানান, আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয়। শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না। তবে মালিক সমিতির দাবি, শ্রমিকদের একাংশ আন্দোলন করছে। আগ্রহী শ্রমিকদের গাড়ি চালাতে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ধর্মঘটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। মালিকপক্ষের বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত রাজশাহী থেকে ঢাকামুখী যে সমস্ত বাসগুলি রয়েছে সেগুলো এখনও স্বাভাবিকভাবে চলাচল করতে আমরা দেখিনি। যদিও একতা ট্রান্সপোর্ট নামের একটি বাস রয়েছে, তারা অনেক যাত্রীকে আসলে নিয়ে যাচ্ছেন, তবে সেটিও পর্যাপ্ত নয়। কারণ সকাল থেকে আমরা যাত্রীদেরকে দেখতে পাচ্ছি যে বিশেষ করে টিকিটের জন্য এবং গন্তব্যস্থলে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার বা এর আশেপাশে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য কিন্তু তারা আসলে উদ্গ্রীব হয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত তারা আসলে যেহেতু বাসও পাচ্ছেন না এবং টিকিট পাচ্ছেন না। এবং আমরা কিন্তু বিশেষ করে রাজশাহী বেশিরভাগ যে বাস টার্মিনালগুলোতে এসেছি এবং আজকে কিন্তু বেশ কয়েকটি কাউন্টার আমরা খোলা দেখেছি, তবে সেখানে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হচ্ছে না। এছাড়াও আমরা কিছুক্ষণ আগেও নাটোরের কথা বলেছি, সেইখানে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি সকাল থেকে নাটোরে কিন্তু বাস চলাচল মোটামুটি স্বাভাবিকই রয়েছে। আর এদিকে আমাদের পার্শ্ববর্তী জেলা
যেটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, সেখানেও কিন্তু আসলে বাস বন্ধ রয়েছে, কারণ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে কিন্তু আসলে ঢাকা যেতে হয়, সেই কারণে কিন্তু আসলে তারাও সেখান থেকে বাস আসলে চলাচল করতে পারছে না। আরেকটি বিষয়, আমি কিছুক্ষণ আগেই যারা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শ্রমিকদের তারা দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি ভাগ আসলে তারা বলছেন যে গতকালকে ঢাকা গাবতলীতে মালিক শ্রমিক পক্ষের যে বৈঠকটি হয়েছিল, একটি পক্ষ মেনে নিয়েছেন এবং অপর পক্ষটি আসলে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এখন পর্যন্ত ন্যায্য বেতন, পাশাপাশি তাদের খোরাক ভাতা সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছেন, যতক্ষণ পর্যন্ত সেগুলো রেজুলেশন আকারে বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। এবং গতকাল রাত্রে রকি, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।